এক এমন পৃথিবী যেখানে দেবতাদের ছায়া আজও মানুষের ওপর ঘোরাফেরা করে, যেখানে প্রাচীন অভিশাপ, অপূর্ণ ভবিষ্যৎবাণী আর ব্রহ্মাস্ত্রের গল্প আবার নতুন করে জেগে উঠছে। সেই অন্ধকার সময় এক তরুণীর গর্ভে জন্ম নিতে চলেছে কলিযুগের শেষ প্রশ্ন, কল্কি অবতারের আগমন। আর তখনই শুরু হয় এক মহাযুদ্ধ। একদিকে অমরযোদ্ধা অশ্বত্থামা, আর অন্যদিকে ধূর্ত ও ভয়ঙ্কর ভৈরব। এই গল্প শক্তি আর প্রতারণার, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার, আর সেই আসন্ন অবতারের যার জন্ম সবকিছু বদলে দেবে। এই ছবির নাম কল্কি 2898 AD। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় মহাভারতের সেই মহাযুদ্ধ কুরুক্ষেত্রের এক দৃশ্য দিয়ে। দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধের পরেও সেখানে একজন মানুষকে জীবিত দেখা যায়, গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। হস্তিনাপুরের সিংহাসন নিয়ে কৌরব ও পাণ্ডবদের যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল তাতে অগণিত মানুষ প্রাণ হারায়, কিন্তু যখন যুদ্ধে অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য নিহত হন তখন শোক ও ক্রোধে অশ্বত্থামা নিজের বিবেক হারিয়ে ফেলেন। ক্রোধের বশে তিনি নিক্ষেপ করেন তাঁর ব্রহ্মাস্ত্র অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার দিকে, যিনি তখন গর্ভবতী ছিলেন এবং পাণ্ডব বংশের শেষ আশা। এটি ছিল যুদ্ধনীতির সম্পূর্ণ বিরোধী এক মহা পাপ। ঠিক তখনই সেখানে আবির্ভূত হন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি অশ্বত্থামাকে তার পাপের কথা স্মরণ করিয়ে দিলে ক্রোধে অন্ধ হয়ে অশ্বত্থামা কৃষ্ণের ওপর আক্রমণ করে বসে, কিন্তু কৃষ্ণ তার প্রাণ না নিয়ে দেন এক ভয়াবহ অভিশাপ। কৃষ্ণ বলেন, তোমার এই পাপের শাস্তি এই যে আজ থেকে তুমি অমর হবে, যুগ বদলাবে, মানুষ মরবে, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু তুমি হাজার হাজার বছর ধরে যন্ত্রণা বয়ে বেঁচে থাকবে। রোগ হবে, বার্ধক্য আসবে, তুমি মৃত্যুর জন্য আকুতি জানাবে, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। আর মুক্তি তখনই পাবে যখন তুমি আমার জীবনের রক্ষা করবে। কৃষ্ণ আরও জানান, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসবে কলিযুগ, এক এমন সময় যেখানে অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যাবে। এই যুগের শেষে তিনি নিজেই তার দশম অবতার রূপে জন্ম নেবেন, আর সেই জন্ম আটকাতে অশুভ শক্তিরা চেষ্টা করবে। সেই সময় অশ্বত্থামার কর্তব্য হবে তাকে রক্ষা করা। এই দায়িত্বই হবে তার অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ। এরপর কৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে মণিটি খুলে নিয়ে বলেন, যেদিন এই মণি আবার তোমার কাছে ফিরে আসবে সেদিন বুঝবে আমার জন্ম আসন্ন, আর ঠিক সেই মুহূর্ত থেকেই তোমাকে আমার রক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এই কথা বলেই কৃষ্ণ অন্তর্ধান হয়ে যান। এরপর আমরা দেখি যুগের পর যুগ কেটে যায়। প্রথম বিশ্বযুদ্ধ, তারপর পারমাণবিক যুদ্ধ। মানব সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোতে থাকে, কিন্তু অশ্বত্থামা এখনও কোনো সংকেত পাননি। মণিটি এখনও তার কাছে ফিরে আসেনি। হাজার হাজার বছর পর আসে 2898 AD, মহাভারতের প্রায় 6000 বছর পরের সময়। এই যুগে পৃথিবীর চেহারাই বদলে গেছে। চারিদিকে উজাড় মরুভূমি, নদীগুলো শুকিয়ে গেছে, আকাশ বিষাক্ত ও লালচে হয়ে উঠেছে। তবুও এক জায়গা এখনো অক্ষত, আর সেই জায়গাটির নাম কাশী। কাশীতে এক অদ্ভুত ব্যাপার আছে। যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল তখন এক মহাশক্তি এখানে এক আলাদা পৃথিবী তৈরি করেছিল। পাহাড়, নদী, প্রকৃতি সবকিছু নতুন করে গড়ে তোলা হয়েছে, কিন্তু এখানে সবার প্রবেশ বারণ। কাশীতে ঢুকতে লাগে 10 লক্ষ ইউনিট। বাইরের মানুষের কাছে এই অঙ্ক স্বপ্নের মতো। কাশীর বাইরে বসবাসকারী মানুষজন বিভিন্ন কাজ করে ইউনিট উপার্জন করে, কখনো কাউকে ধরে আনা, কখনো কোনো কিছু সংগ্রহ করা। এই কাজগুলোকে বলা হয় বাউন্টি, আর যারা এই বাউন্টি সম্পন্ন করে তারা পরিচিত বাউন্টি হান্টার নামে। এখন আমরা দেখি কিছু মানুষ কাশীর দিকে এগিয়ে যাচ্ছে। এই পুরো দলটি কাশীর উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ তারা সেখানে নিজেদের জন্য আশ্রয় খুঁজছে। এই যাত্রাপথে আমরা দেখি এক বৃদ্ধ মানুষ রুমি, আর তার সঙ্গে এক তরুণ ছেলের বেশে চলতে থাকা এক মেয়ে রায়াকে। রায়া কেন ছেলের ছদ্মবেশ নিয়েছে সে কথা আমরা পরে জানতে পারবো। যেই মুহূর্তে সবাই কাশীতে পৌঁছয় সেখানকার বাউন্টি হান্টাররা নারীদের আলাদা করে নিয়ে স্ক্যান করা শুরু করে। এখানে আমরা জানতে পারি এই স্ক্যান করা হয় এটা জানার জন্য যে কোন কোন নারী মা হওয়ার সক্ষমতা রাখে। অনেক নারীকেই জোর করে আলাদা করে নেওয়া হয়, কিন্তু রায়া যেহেতু ছেলের ছদ্মবেশে ছিল তাই সে ধরা পড়ে
না। এরপর আমরা দেখি রুমি একটি লুকোনো পথে এগিয়ে যায়। আসলে রুমি ছিল একজন গোপন বিদ্রোহী, একটি দলের সদস্য যার নাম সাম্ভালা। সাম্ভালার মানুষরা একটি শক্তিশালী ফোর্স ফিল্ডের আড়ালে লুকিয়েছিল, তাই তাদের অস্তিত্বের আঁচ কেউ পেত না। সাম্ভালায় কেবল তারাই থাকতে পারত যারা সৎ, ধার্মিক এবং সঠিক পথে চলত। তাদের একমাত্র লক্ষ্য ছিল এমন এক নারীকে খুঁজে বের করা যার গর্ভ থেকে এক দিব্য শক্তির অবতার জন্ম নিতে চলেছে। সাম্ভালার প্রাচীন গ্রন্থ অনুযায়ী যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছবে এবং গ্রহগুলোর অবস্থান এক সরল রেখায় আসবে, তখন এক দেবতার জন্ম হবে যিনি অন্যায়ের অবসান ঘটাবেন। এই ভবিষ্যৎবাণী অনুসারে রুমি বহুদিন ধরে এক গর্ভবতী তরুণীকে লুকিয়ে রেখেছিল। আজ সে সঙ্গে করে এনেছিল এক বিশেষ মণি। বলা হয় কোনো মায়ের গর্ভে যদি দিব্য শক্তি থাকে তাহলে সেই গর্ভের কাছে নিয়ে গেলে মণিটি থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। কিন্তু যখন রুমি মণিটি সেই তরুণীর গর্ভের কাছে রাখে তখন কিছুই ঘটে না। ঠিক সেই সময় হঠাৎ করে কাশীর সেনাবাহিনী সেখানে হানা দেয় আর শুরু হয়ে যায় ভয়ঙ্কর সংঘর্ষ। হইচইয়ের মধ্যে রুমির হাত থেকে মণিটি পড়ে যায় আর রায়া সেটি তুলে নেয়। এরপর আরও কয়েকজনের সঙ্গে মিলে রায়া সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু এই সংঘর্ষে রুমি এবং সেই গর্ভবতী তরুণী ধরা পড়ে যায় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আসে কাশীর এক উচ্চপদস্থ কর্মকর্তা, কমান্ডার মানস। সাম্ভালার অস্তিত্বের কথা জানতে পেরে মানস প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের কাছে সাম্ভালার অবস্থান জানতে চায়, কিন্তু না রুমি কিছু বলে না সে তরুণী। ক্রোধে অন্ধ হয়ে মানস দুজনকেই হত্যা করে। এরপর বাকি বিদ্রোহীদের ধরার জন্য সে ঘোষণা করে 10,000 ইউনিটের বাউন্টি। এত বড় অঙ্কের কথা শুনে কাশীর সমস্ত বাউন্টি হান্টার চমকে ওঠে। ঠিক তখনই দৃশ্যে প্রবেশ করে এক ব্যক্তি, তার নাম ভৈরব। ভৈরব একজন বাউন্টি হান্টার। তার স্বপ্ন 10 লক্ষ ইউনিট জোগাড় করে কাশীর ভেতরে ঢুকে ভালো জীবন যাপন করা। কিন্তু ভৈরবের এক বড় সমস্যা আছে, সে যতটা রোজগার করে তার চেয়ে বেশি খরচ করে। একদিন তো সীমা ছাড়িয়ে যায়। সে কাশী থেকে বাতিল হওয়া এক পুরনো গাড়ি কিনে ফেলে। এই গাড়িটির সবচেয়ে বিশেষ দিক হলো এর সহকারী রোবট বুজ্জি। রোবট হওয়া সত্ত্বেও বুজ্জির অনুভূতি আর বুদ্ধিমত্তা একেবারে মানুষের মতো। সাম্ভালার লোকদের ওপর বাউন্টি ঘোষণার খবর শুনে ভৈরব সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। এখানে নিয়ম একটাই, যে আগে বাউন্টি নিয়ে আসবে পুরস্কার তারই। অবশেষে ভৈরব একজনকে ধরতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখি সেই নারীদের যাদের মা হওয়ার সক্ষমতার কারণে ধরে আনা হয়েছে। এখানেই প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য, এই নারীরা সবাই একটি বিশেষ প্রকল্পের অংশ যার নাম প্রজেক্ট কে। কাশীর মহান নেতা ইয়াস্কিনের এক অদ্ভুত উদ্দেশ্য রয়েছে। তিনি নারীদের শরীরে একটি বিশেষ ফর্মুলা প্রবেশ করান যাতে তারা গর্ভবতী হয়। এই গর্ভবতী নারীদের খুব যত্নে রাখা হয়, কিন্তু এই সবই আসলে এক ভয়ঙ্কর নাটক। ইয়াস্কিনের আসল লক্ষ্য সন্তান নয়, বরং সেই গর্ভের ভেতর তৈরি হওয়া এক বিশেষ সিরাম যা গর্ভাবস্থার 120 দিন পূর্ণ হলে উৎপন্ন হয়। এই সিরাম তার কাছে অমূল্য, কিন্তু সমস্যা হলো কোনো নারী 100 দিনের বেশি সেই গর্ভ ধারণ করতে পারে না। হয় গর্ভপাত ঘটে, নয়তো মা নিজেই মারা যায়। এই কারণেই আলাদা একটি দল তৈরি করা হয়েছে। যে নারীরা গর্ভবতী হতে পারেনি তাদের কাজ হলো গর্ভবতী নারীদের সেবা ও দেখভাল করা। এখানেই আমাদের পরিচয় হয় এক তরুণীর সঙ্গে যার কোড নেম SUM88। সে এক গর্ভবতী নারীর সেবা করে। এখন প্রশ্ন ওঠে, এই সিরাম আসলে কি কাজ করে? এর উত্তর পাওয়া যায় যখন কমান্ডার মানস এক 98 দিনের গর্ভবতী নারীর শরীর থেকে সিরাম বের করার নির্দেশ দেয়। ইয়াস্কিন তাকে বলেছিল তার দরকার 120 দিনের সিরাম, কিন্তু বিজ্ঞানীরা জানায় 100 দিন পর্যন্ত কেউ টিকে থাকছে না। বাধ্য হয়ে মানুষ 98 দিনে সিরাম সংগ্রহের আদেশ দেয়। একটি যন্ত্র সংযুক্ত করে সিরাম বের করা হয়, আর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতেই সেই নারী সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর তার দেহ একটি টানেলের ভেতর পাঠিয়ে পুড়িয়ে ফেলা হয়। এখানে নারীদের কোনো মূল্য নেই, তারা শুধু সিরাম উৎপাদনের যন্ত্রে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা বারবার মানুষকে জিজ্ঞেস করে ইয়াস্কিনের কেন 120 দিনের সিরাম দরকার। মানুষ নিজেও এর উত্তর জানে না। বিজ্ঞানীরা বলে আসল কারণ না জানলে কোনো সমাধান খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কথা শুনে মানুষ সিদ্ধান্ত নেয় ইয়াস্কিনের সঙ্গে দেখা করার সময় এসে গেছে। এদিকে এক বিজ্ঞানী একটি চালাকি করে, আসল সিরামের বদলে সে একটি বিশেষ সিরাম সঙ্গে রাখে। ইয়াস্কিন
বাণীকে মেরে ফেলার উদ্দেশ্যে। এরপর দলটি রওনা হয় আর সবার আগে তাদের দেখা হয় বাণীর সঙ্গে। বাণী তাদের এক বিশাল এলিভেটরে বসায় যা সোজা তাদের ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। এবার আমাদের ইয়াস্কিনের সঙ্গে পরিচয় হয়। চিকন শরীর, সারা দেহ জুড়ে তারের জাল, যেন কোনো অদ্ভুত যন্ত্রের সঙ্গে যুক্ত। জলের ওপর বাতাসে ভাসছে আর তার চারপাশে ঘুরছে 5টি ঝলমলে গোলক। এই গোলকগুলি তার হাত পায়ের কাজ করে। মানুষ বলে চেনাই কঠিন। কমান্ডার মানস যখন তাকে সিরাম দেয় তখন ইয়াস্কিন নিজের বুকের মাঝখানে থাকা গভীর খোলা অংশে হাত ঢুকিয়ে নিজেকে রিচার্জ করতে শুরু করে। তখন সবাই বুঝে যায় সিরামই ইয়াস্কিনের জীবনের একমাত্র ভরসা। কিন্তু এবার সিরামে ভেজাল ছিল, তাই রিচার্জ হওয়ার বদলে ইয়াস্কিন জলে পড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সবাই হতবাক হয়ে যায়। কয়েক মুহূর্ত পর ইয়াস্কিন আবার ভেসে ওঠে, কিন্তু এবার সে আগুনের মতো রাগে জ্বলছে। সে সরাসরি সে বিজ্ঞানীর গলা চেপে ধরে জিজ্ঞেস করে, তুই আমাকে মারতে চেয়েছিলি কেন? ভয় কাঁপলেও বিজ্ঞানী সত্য বলে দেয়, আমি তোমার হাত থেকে মানবতাকে বাঁচাতে চেয়েছিলাম। বিজ্ঞানী ছুরি দিয়ে ইয়াস্কিনকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তাতে ইয়াস্কিনের কোনো ক্ষতি হয় না। সে শুধু হেসে বলে, আমি বহুবার মৃত্যুকে হারিয়েছি, তোমাদের চেয়ে বেশি আমি তোমাদের রক্ষা করছি। তোমরা প্রকৃতিকে ধ্বংস করেছ, আর প্রকৃতিকে বাঁচাতে আমি তোমাদের মুছে দিচ্ছি। এরপর ইয়াস্কিন তার চোখ থেকে ঝরে পড়া একটি অশ্রু বিজ্ঞানীকে পান করায়। অশ্রুটা শরীরের ভেতরে যেতেই বিজ্ঞানী ছটফট করতে করতে মারা যায়। এতেই বোঝা যায় ইয়াস্কিনের আসল শক্তি কতটা ভয়ঙ্কর। তারপর ইয়াস্কিন মানুষকে আদেশ দেয়, যে করে হোক আমার 120 দিনের সিরাম চাই, প্রস্তুত করো। এটা বলেই ইয়াস্কিন আবার নিজের ধ্যানে চলে যায়। এদিকে যাদের সন্তান ধারণ হতো না তাদের আলাদা একটি দল ছিল। সেখানে SUM-88ও ছিল, কিন্তু অজান্তেই সে গর্ভবতী হয়ে পড়ে আর তার গর্ভের সন্তান হয় 150 দিনের, যেখানে অন্য কোনো নারীর সন্তানই 100 দিনের বেশি টিকে থাকতে পারত না। এই কথা SUM-88 কাউকে জানায় না। সে চাইছিল সন্তানটি জীবিত জন্ম নিক, কিন্তু শেষ পর্যন্ত তার বন্ধু লিলি সব জানতে পারে। লিলি ভাবে যদি SUM-88 এর সিরাম ইয়াস্কিনকে দেওয়া যায় তাহলে তাদের জীবন বদলে যেতে পারে, কিন্তু SUM-88 এতে রাজি হয় না। এদিকে ভৈরব তার বাউন্টি নিয়ে ফিরে আসছিল। তার সঙ্গে থাকা লোকটি ভৈরবকে বলে, তুমি আমার হিরো, শুনেছি তুমি কখনো হারোনি, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই। ভৈরব প্রথমে একটু নরম হয়, কিন্তু তারপর বলে, আমি স্বার্থপর মানুষ, আমি শুধু নিজের লাভের কথাই ভাবি। এরপর সে নিজের অতীতের কথা বলে। শৈশবে এক যুদ্ধে তার বাবা মা মারা যায়, এক ক্যাপ্টেন তাকে বাঁচায়, প্রশিক্ষণ দেয়, বাঁচতে শেখায়, আর এটাও শেখায় যে এই দুনিয়ায় শুধু নিজের কথাই ভাবতে হয়। কিন্তু সেই ক্যাপ্টেন ছিল বড় জুয়ারি। জুয়ায় সব হারিয়ে সে ভৈরবকে বিক্রি করতে চাইছিল। ততদিনে ভৈরব স্বার্থপর হতে শিখে গেছে, তাই বিক্রি হওয়ার আগেই সে নিজেই ক্যাপ্টেনকে বাউন্টির জন্য ধরিয়ে দেয়। ক্যাপ্টেন রাগ করেনি, বরং খুশি হয়েছিল, কারণ এই শিক্ষা সে নিজেই দিয়েছিল। তবে ভৈরবের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল ঋণ। সবার কাছ থেকে টাকা নিয়েছে, কাউকে ফেরত দেয়নি। বাড়ির মালিক রক্সিকেও 10 বছর ধরে ভাড়া দেয়নি, কিন্তু রক্সি টাকা নয়, ভৈরবের ভালোবাসা চাইতো। রক্সি কাশিতে চাকরি পায় আর ভৈরব তাকে অনুরোধ করে, কিছুক্ষণের জন্য হলেও আমাকে ভেতরে নিয়ে চলো। রক্সি কষ্ট করে 1 ঘন্টার পাস জোগাড় করে দেয়। ভৈরব ভেতরে ঢুকে আনন্দে পাগল হয়ে যায়। সেখানে যেন স্বর্গ। ধনী লোকেরা আনন্দে মেতে থাকে, কিন্তু এরপর গার্ডরা তাকে ধরে বাইরে ঠেলে বের করে দেয়। এখান থেকেই আসল কাহিনী শুরু হয়। এই সময় কাউন্সিলর বাণী গঙ্গার মাঝখানে এক প্রাচীন ব্রহ্মাস্ত্র খুঁজে পায়। অন্যদিকে লিলি SUM-88 এর গোপন কথা সবাইকে জানিয়ে দেয়। কমান্ডার মানস হতবাক। 150 দিনের সন্তান যদি সিরাম ইয়াস্কিন পেয়ে যায় তবে সে আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই তারা জোর করে সিরাম বের করতে শুরু করে। এদিকে রায়া ভেতরের লোকজনের হাত থেকে বাঁচতে বাঁচতে এক পুরনো মন্দিরে পৌঁছে যায়, আর সেখানেই তার দেখা হয় মহাভারতের অমর যোদ্ধা অশ্বত্থামার সঙ্গে। এই সেই অশ্বত্থামা যাকে কৃষ্ণের অভিশাপের পর বার্ধক্য আর রোগ গ্রাস করেছিল। অশ্বত্থামা শুরুতেই রায়ার রোবটটি ভেঙে ফেলল। রায়া তাকে দেখে হতবাক হয়ে বলে, আপনার মতো যোদ্ধা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা জিততে পারি। কিন্তু অশ্বত্থামা শুধু একটি জিনিসের অপেক্ষায় ছিল, কৃষ্ণের অবতার কল্কির জন্মর। সেই অবতারের রক্ষা করলেই সে নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। অন্যদিকে SUM-88 এর পেট থেকে মাত্র 1 ফোঁটা সিরাম বের করতেই পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। অশ্বত্থামার শরীরও কাঁপতে শুরু করে। ব্রহ্মাস্ত্র থেকে তীব্র আলো বের হয়ে বাণীকে ছিটকে পেছনে ফেলে দেয়। সবাই বুঝে যায়
যায় আজ কিছু বড় ঘটতে চলেছে। মেশিন পুরোপুরি বন্ধ হওয়ার আগেই SUM-88কে একটি সুড়ঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু ঠিক সেই সময় লিলি তাকে বাঁচিয়ে ফেলে। এখানেই সত্যটা প্রকাশ পায়। লিলি আসলে সাম্ভালার এক আন্ডারকভার এজেন্ট ছিল, আর সে অনেক দিন ধরেই এমন এক নারীর খোঁজ করছিল যার গর্ভে কোনো দেবশক্তির জন্ম হতে পারে। লিলি গোপন পথ দিয়ে SUM-88কে বের করে আনতে থাকে। এদিকে অশ্বত্থামাও সব সংকেত পেয়ে যায়, গঙ্গার শুকিয়ে যাওয়া, নক্ষত্রদের অবস্থান, আর সেই ঝলমলে পাথর যেটা রুমির কাছে পাওয়া গিয়েছিল। এটাই সেই মণি যা একসময় কৃষ্ণ অশ্বত্থামার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। এখন আবার সেটা তার কাছেই ফিরে এসেছে, মানে কল্কির আগমন আসন্ন। অশ্বত্থামা মণিটি নিজের মাথায় রাখতেই মুহূর্তের মধ্যে তার সব ক্ষত, রোগ আর দুর্বলতা সেরে যায়। সে আবার এক বীর যোদ্ধা হয়ে উঠে দাঁড়ায়, আর এক মুহূর্ত দেরি না করে কল্কিকে রক্ষা করতে বেরিয়ে পড়ে। SUM-88 আর লিলি গোপন পথে পালাতে থাকে, কিন্তু সামনে পুরো রাস্তা আগুনে ভরা। বাইরে বের হওয়া অসম্ভব, কিন্তু নিজের সন্তানের জন্য এক মুহূর্ত না ভেবে SUM-88 আগুনে ঝাঁপিয়ে পড়ে। আগুন তাকে ছুঁতেও পারে না, কারণ তার গর্ভে ছিল কৃষ্ণের দশম অবতার কল্কি। SUM-88 অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। কাশিতে খবর পৌঁছতেই SUM-88 এর নামে 10 লক্ষ ইউনিটের পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে ভৈরব যখন এটা জানতে পারল যে SUM-88 এর ওপর 10 লক্ষ ইউনিটের বাউন্টি পড়েছে, সে খুশিতে লাফিয়ে ওঠে। ব্যাস, এটাই ভেতরে ঢোকার সুযোগ। কিন্তু ঠিক তখনই এক দেয়াল ভেঙে পড়া থেকে বাঁচতে গিয়ে এক অদ্ভুত বিদ্যুতের মতো কিছু তার শরীরের ভেতর ছুটে যায়, আর সে এক হাতেই ভারী দেওয়ালটা থামিয়ে দেয়। সবাই তাকিয়ে থাকে। ভৈরব নিজেও বুঝতে পারে না এই শক্তি তার ভেতরে কোথা থেকে এলো। তারপর জানা যায় কল্কির আবির্ভাবের সঙ্গে সঙ্গে সব বীরদের মধ্যেই দেব শক্তি জেগে উঠছে। এখান থেকে SUM-88কে নিয়ে সাম্ভালার লোকেরা এগিয়ে যায়, কিন্তু এদিকে সব বাউন্টি হান্টার তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির ভেতরে কায়রা আর জিশান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লড়াইয়ে কায়রা প্রাণ হারায়। মৃত্যুর আগে সে SUM-88কে নতুন নাম দেয়, সুমতি। যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়ে ভাবছিল এখন তাদের কে বাঁচাবে, ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল ছায়া নেমে আসে। সে ছিল দেবতাদের অমর রক্ষক অশ্বত্থামা। 8 ফুট লম্বা, পাহাড়ের মতো শরীর, আর হাতে এমন এক লাঠি যা দেখলেই ভয় লাগে। সে আসতেই একে একে শত্রুদের মাটিতে মিশিয়ে দেয়। মহাভারতের মহাযোদ্ধা। কিন্তু তখনই ময়দানে আসে এক নতুন খেলোয়াড়, ভৈরব। হ্যাঁ, সেই ভৈরব যার ভেতরে ইতিমধ্যেই অদ্ভুত শক্তি জেগে উঠেছিল। সে নিজের একাধিক প্রতিচ্ছবি তৈরি করে যে কাউকে বিভ্রান্ত করতে পারত। এই কারণেই অশ্বত্থামা আর ভৈরবের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ। এমন লড়াই যেটা দেখে বোঝা যায় না কে জিতবে। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত অশ্বত্থামা ভৈরবকে কাবু করে ফেলে। তারপর সবাই মিলে সাম্ভালার দিকে রওনা দেয়। এদিকে কাউন্সিলর বাণী মানসকে ডেকে এক অদ্ভুত অস্ত্র দেখায়, এমন এক অস্ত্র যেটা কেউ ছুঁতে পারছে না। তখন জানা যায় এটি এক ব্রহ্মাস্ত্র, যার নাম গান্ডীব। এই অস্ত্র স্বয়ং ব্রহ্মা তৈরি করেছিলেন। একে কেবল সেই চালাতে পারে যার ভেতরে দেবতাদের শক্তি আছে। এই সময় তারা খবর পায় এক লম্বা মানুষ যার মাথায় একটি মণি ছিল, সে সেই মেয়েটিকে নিয়ে গেছে। বাণী সঙ্গে সঙ্গে বুঝে যায় এ অশ্বত্থামাই হবে, অর্থাৎ কল্কি অবতারের জন্ম আসন্ন। আর যদি কল্কির জন্ম থামানো যায় তাহলে কলিযুগ আরও 6000 বছর বাড়ানো সম্ভব। তাই সে সবাইকে আদেশ দেয় যে করেই হোক ওই মেয়েটিকে ধরতে হবে। অন্যদিকে সাম্ভালা সুমতিকে দেখে সবাই সেই ভবিষ্যৎবাণী মনে করে। সুমতি যার গর্ভে রয়েছে শ্রীকৃষ্ণের অবতার কল্কি। তার আগমনের পরেই 100 বছর পর সাম্ভালায় আবার বৃষ্টি নামে। সুমতিকে রানীর মতো সম্মান দেওয়া হতে থাকে। রায়া আর অশ্বত্থামা বসে কথা বলে। রায়া মজা করে বলে, এই পুরনো লাঠিটা ফেলে দিন, কোনো হাইটেক বন্দুক নিয়ে নিন। কিন্তু অশ্বত্থামা বলে, এই লাঠি কোনো সাধারণ অস্ত্র নয়, এটা এক প্রাচীন ব্রহ্মাস্ত্র যা তার বন্ধু কর্ণের ছিল। শুরু হয় মহাভারতের ফ্ল্যাশব্যাক, অর্জুনের গান্ডীব আর কর্ণের বিজয় ধনুকের সংঘর্ষ। অশ্বত্থামা বলে কিভাবে একবার এই লাঠি দিয়েই কর্ণ তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু এখন এটি নিষ্ক্রিয়, কারণ কেবল কর্ণের স্পর্শেই একে জাগানো সম্ভব। এদিকে ভৈরব হেরে গিয়ে কাশিতে ঢুকতে পারে না। সবকিছু হারিয়ে সে ভেঙে পড়ে। কিন্তু সাম্ভালার সেই লোকটি যাকে ভৈরব
ধরেছিল তাকে বলে, তুমি হিরো, আমার সঙ্গে সাম্ভালায় চলো, সেখানে সবাই তোমাকে সম্মান দেবে। এই কথাতে ভৈরবের মাথায় একটা বুদ্ধি আসে। সাম্ভালার অবস্থান শুধু এই ছেলেটাই জানে, আর এটাই তার চাবিকাঠি। ভৈরব নিজের গাড়ি প্রস্তুত করে আর মানুষের সঙ্গে ডিল করে, আমি যদি সুমতিকে এনে দিই তাহলে আমাকে ব্ল্যাকলিস্ট থেকে সরিয়ে দেবে। মানুষ খুশি হয়ে তাকে মিশনে পাঠায়। সাম্ভালায় পৌঁছে ভৈরব প্রথমে হিরোর মতো ঢোকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বিশৃঙ্খলা শুরু করে। বাইরে থেকে কাশীর পুরো সেনাও পৌঁছে যায়। সাম্ভালার যোদ্ধারা তাদের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। লড়াইয়ের মাঝেই মানুষ কোনোভাবে সুমতিকে ধরে ফেলে। মারিয়াম নিজের প্রাণ দিয়ে তাকে রক্ষা করে। সুমতি পড়ে গেলে অশ্বত্থামা আর ভৈরব দুজনেই একসঙ্গে তাকে বাঁচায়, কিন্তু তারপর মানুষ এক ফাঁদে অশ্বত্থামাকে বন্দি করে ফেলে। ভৈরব অজ্ঞান হয়ে পড়ে। সুমতিকে নিয়ে মানুষ পালিয়ে যায়, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সাম্ভালার এক গাছের পাতা ঝরে পড়ে অশ্বত্থামার লাঠিকে ছুঁয়ে যায়, আর ভৈরব সেটি ছুঁতেই এক ব্রহ্মাস্ত্রের বাহনে পরিণত হয়। মানুষ হয়েও তার ভেতরে দেবতাদের মতো শক্তি জেগে ওঠে। সে বাতাসের গতিতে শত্রুদের হত্যা করতে থাকে। অশ্বত্থামাও বিস্মিত হয়ে যায় যে অস্ত্র কেবল দেবতারাই চালাতে পারে, তা এক মানুষ কিভাবে চালাচ্ছে। ভৈরব মানুষের মুখোমুখি হয়। মানুষ নিজের সব শক্তি প্রয়োগ করে, কিন্তু ব্রহ্মাস্ত্রের সামনে তার ক্ষমতা কিছুই নয়। ভৈরব তাকে হত্যা করে। সুমতি ফিরে আসে, সবাই খুশি, কিন্তু যখন বুজ্জি ভৈরব নামটা ধরে ডাকে তখন তার ওপর থাকা ঘোর কেটে যায়। সে আবার আগের ভৈরবে পরিণত হয়, আর এক মুহূর্ত দেরি না করে সে সুমতিকে কোলে নিয়ে পালাতে শুরু করে। অশ্বত্থামা তাকে থামানোর চেষ্টা করে, বন্ধু থেমে যাও, কিন্তু ভৈরব থামে না। তখন রায়া জিজ্ঞেস করে, তুমি একে বন্ধু বলে কেন ডাকছো? এ কে? অশ্বত্থামা যে সত্যটা বলে তা শুনে সবাই কেঁপে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অর্জুন যখন অশ্বত্থামাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই আরেকটি ব্রহ্মাস্ত্র এসে তার গান্ডীবকে আটকে দেয়। সেই অস্ত্রটি ছিল কর্ণের, যে ছিল তার বন্ধু। অর্জুন আর কর্ণের দুই অস্ত্রের সংঘর্ষে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। কৃষ্ণ অর্জুনকে কর্ণের সত্য পরিচয় দেয়। কর্ণ কোনো সাধারণ যোদ্ধা নয়, সে সূর্যের পুত্র। তার হাতে থাকা বিজয় ধনুকের মধ্যে দেবশক্তির মতো ক্ষমতা ছিল। এরপর শেষ দৃশ্যে আমরা দেখি ল্যাবে সুমতির শরীর থেকে এক ফোঁটা সিরাম বের করা হয়, যা ইয়াস্কিনকে দেওয়া হয়। সেই রোগা ইয়াস্কিন এক মুহূর্তেই রাক্ষসের মতো শক্তি পেয়ে রূপ বদলে ফেলে। মাত্র এক ফোঁটায় এত বড় পরিবর্তন। আর তারপর সেই গান্ডীব, যেটা কেউ ছুঁতেও পারত না, ইয়াস্কিন খুব সহজেই তা তুলে নেয়। আর এইভাবেই এই সিনেমার সমাপ্তি হয়। তবে এর পরের গল্প জানা যাবে এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার পরেই। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।